দেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ পিস ব্যাটারি উৎপাদন হয় নানা শিল্প কলকারখানায়। ব্যবসায়ীরা বলছেন ১৫ থেকে ১৭ হাজার কোটি টাকার এই শিল্প খাতটি দারুণভাবে জড়িয়ে আছে দেশের অর্থনীতির সাথে। ২৭ ঘন্টা আমি চালাতে পারি এক চান্সে, আবার ফিরে চার্জ দিয়ে মনে করেন 10টা বন্ধ চালালে ২-৩ ঘন্টা চালাই আর কি। ভালো চলে, এটা ১ বছর ২ বছর ১.৫ বছর জায়গা। সবাই কোয়ালিটি ভালো করতেছে, কোয়ালিটি এবং কমিটমেন্ট সার্ভিস সবারই ভালো। প্রতি মাসে ১ থেকে ১.৫ কোটি টাকা আমাদের সেল হয়। বাংলাদেশি ব্যাটারি যদি বলেন, যেখানে আমরা প্রেজেন্ট আছি, তারা কিন্তু জানে আমরা কিন্তু ভালো কোয়ালিটির ব্যাটারি দিই। আমাদের ডিউটি ফ্রি যখন হয় তখন আমরা কম্পিট করতে পারি বড় বড় মার্কেটে। দেশে উজ্জ্বল হচ্ছে ব্যাটারি শিল্পের ভবিষ্যৎ। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে প্রায় ২৫টি দেশে রপ্তানি হচ্ছে। কাঁচামালের সহজলভ্য শুল্ক কমানো, বন্দরে পণ্য খালাসের সময়সীমা কমিয়ে আনা গেলে বিশ্ববাজারে প্রতিযোগিতায় সামনে থেকে নেতৃত্ব দেবে এই শিল্প। এখন সকালে এ নিয়ে থাকছে প্রতিবেদন, আর পুরো আয়োজন নিয়ে সঙ্গে আছে আমি মশিউর অনিক। বেশি কাজ করা যায় না, 3 দিন করলে 5 দিন বয়ে থাকা লাগে। এখন না দ্বিতীয় টিপ কি মারবো নাকি খালি শরীরে কুলাইতে পারতেছ না। এই তাপমাত্রা আমরা কিছু করে ফলন করতে পারতেছি না, আমরা যেটা করে জ্বলে যায়। ৮টা ৯টা করে ৫টা চলে আসার জন্য এখন মনে করেন ৩টা ৪টার উপরে পাই না। অতিরিক্ত তাপমাত্রা হলে আপনি বুঝতেই পারছেন সব দিক থেকেই, সেটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে যে লিভার ফাংশন, কিডনি ফাংশন, এগুলোর কার্যকারিতা হ্রাস হতে পারে। দীর্ঘ পরিকল্পনা করে কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নিয়ে এটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে। টানা তাপপ্রবাহের সবচেয়ে ঝুঁকিতে দেশের শ্রমজীবী মানুষ। তীব্র গরমে তাদের উৎপাদন ক্ষমতা ও শরীরে সৃষ্টি হচ্ছে নানান জটিলতা। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি শ্রমিকরা, তাই এই ক্ষতির পরোক্ষ প্রভাব পড়তে পারে অর্থনীতিতে। এখন সকালে এ নিয়েও থাকছে প্রতিবেদন, তবে শুরুতে দেশের ব্যাটারির বাজার প্রসঙ্গ। দেশে সময় পরিক্রমায় উজ্জ্বল হচ্ছে ব্যাটারি শিল্পের ভবিষ্যৎ। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে প্রায় ২৫টি দেশে রপ্তানি হচ্ছে এই শিল্প। আর বাস, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, আইপিএসে ব্যবহার হচ্ছে বেশি। সংশ্লিষ্টরা বলছেন আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে বাড়ানো সম্ভব হয়েছে পণ্যের উৎপাদন। কাঁচামালের সহজলভ্যতা, শুল্ক কমানো, বন্দরে পণ্য খালাসের সময়সীমা কমিয়ে আনা গেলে বিশ্ববাজারে লড়াই ও প্রতিযোগিতায় সামনে থেকে নেতৃত্ব দেবে এই শিল্প। মোবারক শাহ ক্যামেরায়, বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আব্দুল্লাহ। দিন শেষে ১৬০০, ১৭০০, ২০০০, ২৫০০ এরকম আর আছে। বিভিন্ন একদিনে তো এরকম হয় না, বিভিন্ন দিনের বিভিন্ন ইনকাম হয়। বড় অটোগুলোর আয় কেমন? বড় অটো ২০০০, ২৫০০ এরকম হয়। পিচ ঢালা পথে যে চাকা ঘুরছে তার সাথে অর্থের নিবিড় সম্পর্ক আছে। কামরুল মিয়া তাই বলছিলেন, কেমন করে গ্রাম থেকে নগর জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির ত্রাতা হয়ে উঠল ব্যাটারি চালিত অটোরিকশা। ২৭ ঘন্টা আমি চালাতে পারি এক চান্সে, আবার ফিরে চার্জ দিয়ে মনে করেন 10টা বন্ধ চালালে ২-৩ ঘন্টা চালাই আর কি, চার্জ থাকে আমার। আমি ১,০০০-১,২০০ টাকা ইনকাম করতে পারি ইনশাল্লাহ। তার মতো অগণিত চালকের কাছেও ব্যাটারি চালিত এই বাহনের সাথে অসীম অভাব দূর করে সীমিত সম্পদে সচ্ছলতার নানা সফল শব্দমালা মিশে আছে। 5টা ব্যাটারি কিনতে লাগে ৭০-৭৫ হাজার টাকা। ৮-৯০০ বেশি কাজ করা যায় না এই সাইডে। পরিবহন বা অন্য ক্ষেত্রে শক্তি সঞ্চারের জন্য ৩ ধরনের ব্যাটারির মধ্যে লেড অ্যাসিডের তৈরিগুলো অন্যতম, যা তৈরির কাঁচামালের ৫০% আমদানি করতে হয় কোরিয়া, সিঙ্গাপুর, চীন থেকে। আমদানি করা সীসা গলিয়ে প্রথমে তৈরি করা হয় প্লেট। সীসা কিউরিং হয়ে গেলে পাঠানো হয় হিটিং ওভেনে। প্লেটগুলো ড্রাই হয়ে গেলে মান পরীক্ষা করা হয় বয়লার রুমে। এরপর পেন্টিং মেশানো প্লেট চলে আসে মিক্সিং বিভাগে। এই বিভাগের কাজ শেষ হলে লোড দেওয়ার পালা। কিউরিং চেম্বারে গ্রেড ঠিক করা হলে ব্যাটারি চলে যায় ক্ষুদ্র যন্ত্রাংশ শেডে। সেটিংয়ের পর আরও এক ধাপ মান পরীক্ষা। তারপর প্লাস্টিক মোল্ডিং মেশিনে নির্দিষ্ট আকারের বক্স তৈরি করা হয়। পরে প্লেটগুলো আনলোডিং বিভাগে ওয়েট চার্জের পালা। প্রিন্ট হয়ে গেলে কনভেয়ার বেল্ট দিয়ে উৎপাদিত পণ্য পাঠানো হয় লিড অ্যাসিড বিভাগে। এরপর মেড ইন বাংলাদেশের ব্যাটারি সক্ষমতার পরিচয় বহন করে চলে আসে বাজারে। এটা ভালো চলে, এটা ১ বছর ২ বছর ১.৫ বছর জায়গা।
সম্ভাবনাময় ও উদীয়মান যে কয়েকটি শিল্প খাত রয়েছে তার মধ্যে অন্যতম এই ব্যাটারি শিল্প। দেশে প্রতি বছর প্রায় 30 লাখ পিস ব্যাটারি উৎপাদন হয় নানা শিল্প কলকারখানায়। ব্যবসায়ীরা বলছেন 15 থেকে 17 হাজার কোটি টাকার এই শিল্প খাতটি দারুণভাবে জড়িয়ে আছে দেশের অর্থনীতির সাথে। মরুকীকরণের পর ব্যবহার উপযোগী ব্যাটারি সমৃদ্ধির বার্তা নিয়ে চলে যায় অন্তত 25টি দেশে। অভ্যন্তরীণ চাহিদার প্রায় 100% দেশীয় কোম্পানিগুলো পূরণ করে। মোট চাহিদার কোনো অংশই আমদানি করতে হয় না। এখন হচ্ছে কি প্রতিযোগিতা কত বাজার, তো সবাই কোয়ালিটি ভালো করতেছে। কোয়ালিটি এবং কমিটমেন্ট সার্ভিস সবারই ভালো। প্রতি মাসে 1 থেকে 1.5 কোটি টাকা আমাদের সেল হয় এবং লাভ আমাদের এটা পার্সেন্টেজ আকারে, তো আমাদের সব ডিসকাউন্ট দেয়। আমরা তো কনজিউমার আবার ডিসকাউন্টও দিই। ব্যাটারি রপ্তানিকারক সমিতির তথ্য বলছে 15% নগদ প্রণোদনায় রপ্তানি বেড়েছে। বছরে রপ্তানি হয় 7 থেকে 8 লাখ পিস ব্যাটারি। দেশে ছোট বড় মিলিয়ে উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে 40টি। যথাযথ উদ্যোগ হাতে নিলে এই শিল্পের আকার বড় হবে বলে আশা ব্যবসায়ীদের। আইপিএস এর ব্যাটারি, সিভি মানে কমার্শিয়াল ট্রাক বাসের ব্যাটারি, আপনার গাড়ির ব্যাটারি, এগুলোতে কিন্তু আবার লোকালদের একটা ভালো হোল্ড আছে। এখানে কিন্তু অ্যাডভান্সমেন্টও আসছে। বাংলাদেশি ব্যাটারি যদি বলেন, যেখানে আমরা প্রেজেন্ট আছি, তারা কিন্তু জানে আমরা কিন্তু ভালো কোয়ালিটির ব্যাটারি দিই। আমাদের এখন ব্র্যান্ডে ব্যাটারি বিক্রি হয়। আমরা মানে এক্সপোর্ট যে করি প্রায় 70% আমাদের নিজের ব্র্যান্ডে করি। ইন্ডিয়া থেকে যদি মালয়েশিয়া আপনি বিক্রি করেন তাহলে আপনার মানে 0% ডিউটি। আমরা যদি মালয়েশিয়ায় বিক্রি করি তাহলে 25 থেকে 30% ডিউটি দিয়ে ঢুকতে হয়, বুঝছেন। শ্রীলঙ্কায় সিমিলার কেস। আমাদের ডিউটি ফ্রি যখন হয় তখন আমরা কম্পিট করতে পারি বড় বড় মার্কেটে। ব্যাটারি তৈরির বাকি 50% কাঁচামাল দেশেই পুনরুৎপাদন বা রিসাইকেলিংয়ের মাধ্যমে পাওয়া যায়, আর এটি এগিয়ে রাখছে শিল্পটিকে, যার কারণে ধীরে ধীরে বিদেশ নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে এই শিল্প। ব্যক্তিখাতের একক প্রচেষ্টায় বাজার বড় হয়ে উঠেছে, তাই এই শিল্প বিকাশে দরকার সরকারের সহায়তা। দেশে ড্রাইসেল, লেড অ্যাসিড, লিথিয়াম এই 3 ধরনের ব্যাটারি তৈরি হয়। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। দেশে টানা তাপপ্রবাহে সবচেয়ে ঝুঁকিতে দেশের শ্রমজীবী মানুষ। তীব্র গরমে তাদের উৎপাদন ক্ষমতা কমছে, এমনকি শরীরে সৃষ্টি হচ্ছে নানান জটিলতা, সেখান থেকে বাড়ছে তাদের মৃত্যু ঝুঁকি। আর যেহেতু দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি শ্রমিকরা, তাই এই ক্ষতির পরোক্ষ প্রভাব পড়তে পারে অর্থনীতিতেও, যেখান থেকে উত্তরণে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আবু বকর মুনের ছবিতে রকিবুল রাহাতের প্রতিবেদনে বিস্তারিত। রড সিমেন্টের কাজ করে রোদ্রে তো মনে হয় রড সিমেন্ট আগুনের মতো তাপ হয়ে যাচ্ছে। গরম, প্রচুর গরম, পরিশ্রমের কাজ মনে রুচি নাই। ওরে মনে করেন 10 মিনিট কাজ করে ওর হয়ে যায়। একটু কাজ করে একটু রেস্ট করে, একটু কাজ করে একটু রেস্ট করতে আছে। মাথা ব্যথা, জ্বর, সর্দি এগুলো তো ধরেই গেছে। ওষুধ আগে 2 খাইতাম, আর খাইতে 10টা। এখানে তো ওই 200 টানি আবার যাই জিরাই, পানি টানি খাই, আবার আসি আবার জিরাই। পানির মধ্যে নামছে, গরমে ঠেকতে। বৃষ্টিবিহীন বৈশাখী দিনে প্রাণ প্রকৃতি পোড়ানো বিক্ষুব্ধ সূর্য কিরণে যারা দগ্ধ প্রায় বলছিলেন তীব্র গরমে কর্মকষ্ট আর রোজগারের হাহাকারের কথা। সূর্যের প্রখর উত্তাপ আর তীব্র তাপপ্রবাহে দেশজুড়ে মানুষের প্রাণ ওষ্ঠাগত প্রায়। থার্মোমিটারের পারদে তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, তখন আপনার আমার কি খোলা মাঠে দুদণ্ড দাঁড়ানোর দুঃসাহস হয়? সেই সাহসিকতার কাজটি করছেন সাভারের ভাকুরতার ক্ষেতের মজুর রেজাউল করিম। প্রতি আটি শাক কাটলে 1 টাকা রোজগার তার। তবে তীব্র তাপে আধা ঘন্টা কাজ করলে বিশ্রাম নিতে হয় 15 মিনিট, তাতে কমছে রোজগার। এই কাজ করি মনে করেন দিনে দিনে 12 ঘন্টা ডিউটি করেন আগে, মানে রোদের কারণে আমার 12 ঘন্টা ডিউটি করতে ডিউটি করি 8 ঘন্টা 7 ঘন্টা। রোদে মনে করি আর 1 ঘন্টা কাজ করে যায়, সাত বই থাকবো 2 ঘন্টা। আর এক ভুক্তভোগী মঞ্জুর মিয়া, ইট ভাঙার কাজ করেন তিনি। গ্রীষ্মের শুরু থেকেই দেশজুড়ে যে তাপপ্রবাহ বইছে, তাতে শারীরিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তিনিও। হ্যাঁ, ইনকাম তো নাই। এই যে সারাদিন পরিশ্রম করে মনে করেন আজকে যদি বেলা সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করবো, মাত্র 450 টাকা পাবো। এই 450 টাকা 500 টাকা সংসার চলে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ও তাপমাত্রা বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে শ্রমজীবী মানুষের উপর। রেজাউল মঞ্জুর ছাড়াও বিভিন্ন খাতের শ্রমিকরা পড়ছেন দাবদাহে।
পরিবারের কতগুলো ক্ষুধার্ত মুখ এবং জীবন জীবিকার তাগিদে সূর্যের চোখ রাঙানি উপেক্ষা করতে হচ্ছে তাদের। সবগুলো ছায়ার ভিতরে এসে বয়ে রয়েছে, কাজ ফালাতে কাজ আছে কিন্তু করতে পারতেছি না গরমের জন্য। বেশি কাজ করা যায় না, 3 দিন করলে 5 দিন বয়ে থাকা লাগে, আর ডেলি রোজ যদি করতে যায় তাহলে তার বাসা যাইতো না গরমের ভিতরে। এই যে এই বেলায় এক ট্রিপ মারলাম, এখন না দ্বিতীয় ট্রিপ কি মারবো নাকি এটা ভাবতেছে, কারণ শরীরে গুলাইতে পারতেছে না। এই তাপমাত্রা আমরা কিছু করে ফলন করতে পারতেছি না, আমরা জিরে করে জ্বলে যায়। আমরা বস্তা তুলি মনে করেন 8টা-9টা করে বস্তা তুলে আর জন্য এখন মনে করেন 3-4টার উপরে পাই না। শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্র এবং তাপমাত্রা বৃদ্ধির প্রভাব নিয়ে গবেষণাধর্মী এক নিবন্ধ প্রকাশ করেছে আবহাওয়া বিষয়ক সাময়িকী নেচার কমিউনিকেশনস। তাদের হিসাবে বিশ্বব্যাপী উষ্ণতা ও আর্দ্রতা বেড়ে যাওয়াতে প্রতি বছর গড়ে 22,800 কোটি শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে, যার আর্থিক মূল্য 30,000 কোটি মার্কিন ডলারের বেশি। এদিকে মাথাপিছু কর্মঘণ্টার ক্ষতির তালিকায় শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। সেখানে বছরে ক্ষতির পরিমাণ 1,400 কোটি কর্মঘণ্টা মাথাপিছু হিসাবে, যা প্রায় 254 ঘণ্টা। বৈশাখের সূর্য প্রখর কিরণ দিচ্ছে পৃথিবীতে। কৃষকরা বলছেন সূর্যের কিরণে গরম হয়ে যাচ্ছে মাটিও। একই সঙ্গে শ্রমজীবী যারা আছেন, যারা খোলা আকাশের নিচে এই প্রখর তাপে কাজ করেন, তারা বলছেন এখনকার সময় তাদের জন্য দুর্বিষহ। কাজ করার ক্ষমতা কমে গেছে বহুলাংশে। তাহলে কি বাদ থাকছে শরীর? কি বলছে এ নিয়ে বিশেষজ্ঞরা? মাথার উপর তপ্ত সূর্য থাকায় দ্রুতই হাঁপিয়ে ওঠেন শ্রমিকরা। অতিরিক্ত তাপ বহমান থাকায় ঘামও শুকায় না। আর 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় 6 থেকে 10 ঘন্টা কাজ করার ফলে লিভার, কিডনির মতো সংবেদনশীল অঙ্গে দীর্ঘমেয়াদী রোগ হতে পারে। অতিরিক্ত তাপমাত্রা হলে আপনি বুঝতেই পারছেন সব দিক থেকেই, সেটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে, এর ফলে সংক্রমণ বেড়ে যেতে পারে। তাপমাত্রা বৃদ্ধির একটা ইনডাইরেক্ট কনসিকুয়েন্সেস। তারপরে যেমন ধরেন আমাদের যে লিভার ফাংশন, কিডনি ফাংশন, এগুলোর কার্যকারিতা হ্রাস হতে পারে। দীর্ঘদিনের দূষণের ফলাফলে এমন তাপপ্রবাহ বলে জানান পরিবেশবিদরা। আর কর্মঘণ্টায় ক্ষতির কারণে জাতীয় আয়ে পড়তে পারে ঋণাত্মক প্রভাব। অত্যাধিক তাপমাত্রার যে বিষয়টি, এটি দীর্ঘদিনের একটি ক্রমবর্ধমান অবস্থা। এটি সমাধানও কিন্তু একদিনে হবে না, এবং সেই কারণে আমাদের দীর্ঘ পরিকল্পনা করে কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, পরিবহন শ্রমিক, চিকিৎসক, অন্যান্য পেশা যারা আছেন, সবাইকে নিয়ে সমন্বিতভাবে এই ধরনের অবস্থার আগামী দিনে যে বৃদ্ধি পাবে সেটির বিজ্ঞানভিত্তিক তথ্যপত্র বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নিয়ে এটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে। ইতোমধ্যে টানা তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে গেল 76 বছরের। আগামী বছরগুলোতে দেশে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাই কাজের প্রচলিত সময়ে, অর্থাৎ দিনের মধ্যভাগের পরিবর্তে ভোরে এবং বিকেলের মতো অপেক্ষাকৃত শীতল সময়ে কর্মঘণ্টা সরিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে শুরু ইলিশ শিকার। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। জাল, নৌকা গোছানোর কাজে পার করছেন ব্যস্ত সময়। দীর্ঘদিন পর রূপালী ইলিশের দেখা পাওয়ার আশায় স্বপ্ন বুনছেন তারা। নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ায় ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা মৎস্য কর্মকর্তাদের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। আবারও সরগরম জেলেপল্লী। চলছে জাল নৌকা প্রস্তুতির শেষ পর্ব। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনার 5টি অভয় আশ্রমে ভাসবে নৌকা। মঙ্গলবার মধ্যরাতে রূপালী ইলিশের সন্ধানে ঘর ছাড়বেন চাঁদপুর ও ভোলা সহ নদীমোহনার মৎস্যজীবীরা। শেষ হবে ধার দেনার কাল। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন তাদের চোখে মুখে। স্বজনের ঠোঁটে হাসি ফোটানোর এই চেষ্টা তাদের নিরন্তর। আমরা অনেক নৌকা সাজিয়ে গুজিয়ে লইছি, জালবাল যা আছে রেডিমেডি করে লইছি। এই বছর অভিযান পালন খুব সুন্দর হয়েছে। আশা করি সামনেতে আমরা মাছ পাবো। নদীতে নামবো, নামানোর পর যদি আল্লাহ পাকে আমাদেরকে কিছু মতো কিছু থাকে তাহলে আমরা পাবো, আর না থাকলে তো আমরা পাবো না। কোস্টগার্ড দিয়ে অভিযান দিছে, অভিযান কিন্তু খুব বড় হয়েছে।
জেলেপল্লীর মতো প্রস্তুত মাছের ঘাটগুলো, আড়তদার ও শ্রমিকদের মাঝেও ফিরেছে স্বস্তি। 2 মাস বসে কাটানোর পর আবারও কাজে ফিরবেন তারা। কাটবে দুর্দশার দিন। মাছ সংরক্ষণের জন্য বরফকলগুলোতেও চলছে আগাম প্রস্তুতি। অভিযানে আমরা বাইট বসিয়ে রয়েছি, মাছ দেয় সাগরে, তাহলে সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারবো আল্লাহ মতন। অভিযান শেষ হইবে, কাঙ্গে জামু, আল্লাহ দিবে, আমরা সংসার ঠিকঠাক মতন চালামু। যদি আল্লাহ মাছ দিয়ে গান করতে হয় আমরা সফল হইতে পারি। অভিযান শেষ হলে জেলেরা মাছ ধরবে, নদীতে মাছ ধরবে এবং আমাদের এই আশাবাদী নিয়ে আমরা আসি। জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদন বাড়বে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তা ও গবেষকরা। 70 কিলোমিটার এরিয়া সার্বক্ষণিক অবস্থান করে জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত রাখতে পেরেছে এবং বিশেষ করে জেলা টাস্কফোর্স এবং উপজেলা টাস্কফোর্সের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এবার জাটকা সংরক্ষণ যে ভালোভাবে করতে পেরেছি। গত অর্থ বছরের আমাদের জাটকার সিপিইউই ছিল প্রায় 23 থেকে 23.5 কেজি পার 100 মিটার নেট পার আওয়ারে। সেটা এই অর্থ বছরে আমরা প্রায় 24 থেকে 26 কেজি সিপিইউ পার 100 মিটার নেট পার আওয়ার আমরা ফলাফলে প্রতীয়মান হয়েছে। সফলতার সাথে আমরা এই অভিযানটি শেষ করতে পারছি। এই অভিযানের পরেই আমাদের ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন যেমন আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব, তেমনি জেলে ভাইরা তাদের বিপুল পরিমাণ তারা ইলিশ পাবে বলে আমি মনে করি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গেল 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত পদ্মা মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এ সময় প্রত্যেক নিবন্ধিত জেলে পরিবারকে দেয়া হয় 160 কেজি করে চাল। প্রত্যয় দাস, এখন। তৃতীয় কিস্তি ছাড়ের আগে বাংলাদেশের রিজার্ভ ও রাজস্বের তথ্য পর্যালোচনা করছে IMF। খেলাপি ঋণ ও সুদ হার এবং মূল্যস্ফীতির তথ্য সংগ্রহ করছে সংস্থাটি। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরের সঙ্গে বৈঠক করেছে IMF এর 10 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে সংস্থাটি দুর্বল ব্যাংক ও অর্থনীতির বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। ধারাবাহিকভাবে রিজার্ভ কমে যাওয়া ও ডলারের চাহিদা বেড়ে গেলে বৈদেশিক মুদ্রার সংকটে পড়ে বাংলাদেশ। এই সময় এগিয়ে আসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। অনুমোদন হয় 470 কোটি ডলারের ঋণ। এতে গত বছরের ফেব্রুয়ারিতে ঋণের প্রথম কিস্তির 44 কোটি 78 লাখ ডলার ও ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির 68 কোটি 10 লাখ ডলার দেয় সংস্থাটি। আগামী মে মাসেই ঋণের তৃতীয় কিস্তি পাওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করতে চলতি মাসে IMF এর 10 সদস্যের প্রতিনিধি দল দেশে আসে। এরপর 24 এপ্রিল থেকে দলটি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা শুরু করে। বৈঠকের প্রথম পর্যায়ে দেশের অর্থনীতির বিভিন্ন তথ্য সংগ্রহ করে IMF। এর মধ্যে রাজস্ব আদায়, রিজার্ভ, ডলার মূল্য, খেলাপি ঋণের বর্তমান অবস্থা এবং সুদ হার ও মূল্যস্ফীতির তথ্য সংগ্রহ করছে তারা। তথ্য সংগ্রহের পর সফরের মাঝপথে সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে IMF এর 10 সদস্যের প্রতিনিধি দল। এদিন আলোচনায় IMF বাংলাদেশের ম্যাক্রো ইকোনমির যে বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং কি করতে চায় ও কি করতে হবে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে কিছু পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, রিজার্ভ ও রাজস্ব সহ IMF যেসব তথ্য পেয়েছে সেগুলো এখন তারা পর্যালোচনা করবে। সিদ্ধান্তের কথা জানাবে আগামী 8 মে। অপরদিকে ডলারের দাম স্বাভাবিক রাখতে কলিং পেগের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এক্সচেঞ্জ রেট, আপনার রিজার্ভ, আপনার ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, রেভিনিউ কালেকশন, এই সব বিষয়েই তারা কথা বলছেন এবং তারা তথ্য কালেক্ট করছেন। এই তথ্য কালেক্ট করে ওনাদের প্রতিবেদন কমপ্লিট করার পরে আবার যখন 8 তারিখে আপনারা জানান যে আমাদের ক্লোজিং মিশন আছে, তখন তারা এই বিষয়গুলো অফিসিয়াল বক্তব্য। অপরদিকে ব্যাংক একীভূতকরণ নিয়ে কোনো আলোচনা না হলেও দুর্বল ব্যাংকগুলোর অবস্থা ফেরাতে নীতিমালা নিয়ে আলোচনা করেছে IMF। সেগুলো বিষয়ে তারা তথ্য কালেক্ট করছে এবং কিছু কিছু জিনিসে করণীয় এবং ভবিষ্যতের যেটা তারা করতে চান সেই জিনিসগুলো কিছু কিছু বিষয়ে ব্যাখ্যা করেছেন। বৈঠকে আর্থিক খাতে জলবায়ুর প্রভাব নিয়ে ফ্রেমওয়ার্ক তৈরির পরামর্শ দিয়েছে IMF। আতাউর নিয়ন, এখন, ঢাকা।
মশার আতঙ্কে দিনরাত পার করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এলাকার খালে জমে আছে কিউলেক্স মশা, ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা, সেখান থেকে হতে পারে এডিসের লাভা। তবে এসব দেখার যেন কেউই নেই। এরই মধ্যে উত্তরের মেয়র জানান বিটিআই আনতে লেগে যাবে আরও ৩ মাস। বিস্তারিত জানাচ্ছেন সিওল আহমেদ। খালের পাশেই মনকাড়া সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া। সবুজ চিকন পাতার ফাঁক গলে লাল ফুলের মুগ্ধ পথিক। তবে ঠিক তার নিচেই যেন মন খারাপের দৃশ্য। মিরপুর ১২ নম্বর ডিওএইচএস থেকে শুরু করে সাগুপ্তা পর্যন্ত খালটি কিউলেক্স মশার লার্ভায় ভরপুর। দিনের বেলাতেই মশার আক্রমণে দিশেহারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। আর রাতের কথা মনে করতেই আঁতকে ওঠেন রোজ। বলছেন বিকালের পর থেকে রাস্তায় থাকা দায়। ভাই এখানে মশার অবস্থা খুবই খারাপ। আপনি দিনে যাই চলাফেরা করতে পারেন, সন্ধ্যার পরে কোথাও দাঁড়ানো অসম্ভব। বাসায় কয়েল জ্বালাইলে শান্তি নেই। বাসায় যে এখন বাতাস, এত রৌদ্র, এত গরম, আমাদের আমরা বাসায় রাস্তায় একটু দাঁড়াবো ওই সম্ভব হয় না। মশার জ্বালায় কোথাও দাঁড়ানো যায় না, একটু কথা বলা যায় না, কোনো কিছু খাওয়া যায় না। খাবার খাচ্ছেন না, মশা খাচ্ছেন, কিছু বলতে পারবেন না। আসরের পরেতেই মশায় কামড়ায় আর কি, হাত দিয়ে ধরে হালাইতে হয়, এরকম মশা। মানে মশার জ্বালায় থাকা যায় না করে। এদিকে এই ওয়ার্ডে তৈরি হচ্ছে নতুন নতুন ফ্ল্যাট, সাথে উন্মুক্ত হয়ে আছে প্লট, আর সেখানেই জমে থাকছে বৃষ্টির পানি। এদিকে ওয়াসার লাইন ফেটেও গড়িয়ে পড়ছে পানি। সেই পানি জমা হচ্ছে বিভিন্ন জায়গায়, যা কিনা ডেঙ্গু মৌসুমের জন্য ভয়াবহ হতে পারে। খালটা 2টা কমিশনারের বাগাবাগি পড়ে গেছে। একজন হইল ওই পাশের কমিশনার, একজন হইল এই পাশের কমিশনার, যার কারণে 2 কমিশনারের বর্ডার হওয়ার কারণে কেউ নাকি এটা পরিষ্কার করে না। এখানে খোলা জায়গা, পানি টানি জমানো আছে, এখানে মশার উৎপাদন বেশি। কিন্তু সিটি কর্পোরেশন মাঝে মাঝে মশার ওষুধ দেয়, যে ওষুধটা দেয় এটা পর্যাপ্ত পরিমাণ, ওইখানে মশাটা ওই পরিমাণ নিধন হয় না। মশা নিধনে প্রায় ১২২ কোটি টাকা বরাদ্দ রেখেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা মশা নিধন কার্যক্রম পরিচালনা, যন্ত্রপাতি কেনা, ডেঙ্গু মোকাবিলা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচার কাজে ব্যয় করা হবে। তবে এই ওয়ার্ডের এলাকাবাসীর দাবি, কালভদ্রে ছিটানো হয় মশার ঔষধ। কই হাতে গোনা 15 দিন 10 দিন, দেখা যাচ্ছে 1 মাসও হয়ে যায় ওষুধ নেই। দিয়ে গেল, আর যে মশার ওষুধ দিয়ে যাওয়ার পরে মনে অতিরিক্ত মশা আরও বাড়ে। উত্তর সিটি কর্পোরেশনের দিকে আমাদের আবেদন, তার জন্য এটা দৃষ্টি রাখি। সন্ধ্যা মশার জন্য এখানে কোনো রকম বসবাসের অযোগ্য হয়ে গেছে। এদিকে উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রায় 20 কোটি টাকার বিটিআই কীটনাশক আনার কথা রয়েছে। তবে মেয়র জানান মশক কমিটিতে দরপত্র পাঠানো হয়েছে। অনুমতি পেলে এই বিটিআই আনতে আরও 3 মাস সময় লাগতে পারে। বিটিআই ফলটা আমরা আমাদের সচিব যে কমিটি আছে ওখানে আমরা পাঠিয়ে দিয়েছি। সচিব কমিটিতে অ্যাপ্রুভাল হয়ে যায়, তারপরে বিটিআই আমরা ডিরেক্ট বিটিআই যারা কোম্পানি তাদের থেকে সিটি কর্পোরেশন ইম্পোর্ট করছে। কতদিনের মধ্যে আসতে পারে? এটি পারমিশন দেওয়ার পরে ওরা 3 মাস সময় নেবে, বাট ওদেরকে বলেছি ইয়ারে যদি আসা যায় এটি 2 মাসের মধ্যে আমরা পেয়ে যাব। তবে আর 1 মাসের মধ্যেই ডেঙ্গুর মৌসুম শুরু হয়ে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সিউল আহমেদ, এখন, ঢাকা। এবার নিত্যপণ্যের বাজারের খবর। বরিশালের পাইকারি বাজারে বেড়েছে কাঁচামরিচ, বরবটি, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম। সাথে বেড়েছে পেঁয়াজের দাম, তবে কিছুটা কমেছে আলুর দাম। বাজারে সবজির সরবরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, শুভ সকাল আপনাকে। জানছিলাম যে পেঁয়াজ সহ বেশ কিছু সবজির দরদাম একটু বেশি, তো কেজিতে কত টাকা করে বেড়েছে সবজিগুলো, আর সরবরাহের খবরই বা আপনার কাছে কি আছে, কি বলছে ব্যবসায়ীরা? অনেক শুভ সকাল আপনাকেও। বরিশালে সপ্তাহ ব্যবধানের সবজির দাম কিছুটা বেড়েছে। 5 থেকে 10 টাকা পর্যন্ত কিছু সবজির দাম বেড়েছে। বিশেষ করে বরবটি, বেগুন, লাউ যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে সরবরাহ ভালো থাকায় কিছু সবজির দাম কিছুটা কম দেখা যাচ্ছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে এই সময়ে যে দাম রয়েছে সেটি কিন্তু তুলনামূলক বেশি, যার কারণে কিন্তু কেনাকাটা করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। ফুলকপি 30 টাকা বিক্রি হচ্ছে আজকে, টমেটো 22 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 28-30 টাকা বিক্রি হচ্ছিল। সেটা শসা কিছুটা আগের মতোই বিক্রি হচ্ছে, 20 টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু দাম বেড়েছে বরবটির, গত সপ্তাহে 25 থেকে 30 টাকায় বিক্রি হলো, আজকে কিন্তু 35 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া রেখার দাম যদি বলি, রেখা কিন্তু 20 টাকা দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যেটি 30 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া করলার দাম 40 টাকা দরে বিক্রি হচ্ছে, গাজর 30 থেকে 40 টাকা। কাঁচামরিচের দাম খুবই বেড়েছে, যেটি 60 টাকা দরে বিক্রি হয়েছিল গত সপ্তাহে, সেটি কিন্তু এখন 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপের কথা যদি বলি, 40 থেকে 45 টাকা, লাউ 25 থেকে 30 টাকা এবং বেগুন 60 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও কিন্তু 60 টাকা
70 টাকা দরে বিক্রি হচ্ছিল। এছাড়া ঢেঁড়স 25 টাকা, পটল 40, রেখা 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আলুর দামের কথা যদি বলি, আলু গত সপ্তাহে 50 টাকা বিক্রি হলো, আজকে কিন্তু 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, 5 টাকা বেড়ে আজকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এবং রসুন দেশি যেটি রয়েছে 150 টাকা এবং চায়না রসুন যেটি রয়েছে 210 টাকা এবং আদা 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বরিশালের এই পাইকারি বাজার থেকে মূলত আশপাশের যে বাজারগুলো রয়েছে নৌপথে কিংবা সড়কপথে, সেসব বাজারে কিন্তু এখান থেকে সবজি সরবরাহ হয়ে থাকে। সুতরাং এখানে যদি দাম বাড়ে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য বাজারেও সেই প্রভাবটা পড়ে। এবং লেবুর চাহিদা কিন্তু এই গরমে বেশ ভালো রয়েছে। লেবু কিন্তু 250 থেকে 400 টাকা পর্যন্ত প্রতি পণ বিক্রি হচ্ছে। এবং ধনিয়া পাতার কথা যদি বলি 50-60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বেশিরভাগ সবজির দামই আজকে বাজারে বাড়তি দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকার কারণেই কিন্তু সবজির দামটা বেড়েছে এবং বেশিরভাগ সবজি কিন্তু এই বাজারে সরবরাহ হয় মেহেরপুর, যশোর কিংবা খুলনা থেকে, যার কারণে সরবরাহ কম থাকলে দামটি বৃদ্ধি পায় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে ক্রেতারা বলছেন যে পাইকারি বাজারে যদি সবজির দাম এতটা থাকে তাহলে খুচরা বাজারে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হয়। এক্ষেত্রে খুচরা ক্রেতা যারা রয়েছে তাদের সাথে কিন্তু কিছুটা বাকবিতণ্ডে জড়াতে হয়। এবং এজন্য সবজির দাম কিছুটা যদি কম থাকে কিংবা মোটামুটি নাগালের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য সুবিধা হয় বলে ক্রেতারা জানিয়েছেন। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক বরিশালে বেড়েছে বেশ কিছু সবজির দাম, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। নেত্রকোনার হাওরে লক্ষ্যমাত্রার দ্বিগুণ ধান উৎপাদন হয়েছে। আবহাওয়া চাষের উপযোগী হওয়ায় এবারে প্রতি কাঠা জমিতে ধান মিলছে 8 থেকে 10 মণ। কম্বাইন হারভেস্টার মেশিন সহ আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় সহজেই উৎপাদিত ধান ঘরে তুলতে পারছেন কৃষকরা। এরই মধ্যে এসব ধান মহাজনদের কাছে বিক্রিও করছেন তারা। রিফাত আহমেদের রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছর আগাম কোনো বন্যা কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি হাওর অঞ্চল, যা কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ সব কয়টি উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হাসি মুখে ঘরে ফসল তুলতে তোড়জোড় কৃষকদের। ঘরের বাহির করলি তুই আমারে। প্রায় 4 মাস সার বীজ সেচ দিয়ে পরিচর্যা শেষে বেড়ে ওঠা ফসল মূলত এপ্রিল মাসের মাঝামাঝি থেকে কাটতে শুরু করেন চাষিরা। আর এ ধান ঘরে তুলতে দূর দূরান্ত থেকে হাওড়ে আসেন কয়েক হাজার শ্রমিক। তবে রোদের যে প্রখরতা তাতে কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের। এলাকা আইসি হয়তো সাইডে আমাদের যত খাওয়াটা হয় পেটটা চলে, এই উদ্দেশ্য আইসে মনে করেন ইনেরও হয়ে যায় উপকার, আমারও উপকার হয়, যা দেশের বাড়ি যায় আমরা কাটাশোনা করব। তাদেরই একজন আকরাম সর্দার। পাবনা থেকে এসে গত 20 বছর ধরে হাওড়ে ধান কাটছেন তিনি। গেল কয়েক বছরের তুলনায় এবার ফসল ভালো হওয়ায় বাড়তি কিছু টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি। আকরাম সর্দারের মতো অনেকেই এসেছেন ধান কাটতে। হাওড়ে 20 থেকে 25 দিন কাজ করে একজন পাবেন 20 থেকে 25 মণ ধান। তবে কম্বাইন হারভেস্টার মেশিন সহ আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে সহজেই উৎপাদিত ধান ঘরে তুলতে পারছে কৃষকরা। মালিকরা তো লাভবান হচ্ছে। আমরা ধরেন আশা করে আসি 15 মণ 20 মণ করে কাটিয়ে যাওয়া সেই আশা আইছি। 7 দিন থাকবো, 7 দিনে তা দেখা যাচ্ছে 15 মণ ধান হবে। এটা নিয়ে যাই মনে করেন যে আমার আর পথে চলবো। ধান কাটা মেশিন আছে, এটা এসে আমাদের ধরেন কিছু কাটা কমে যাচ্ছে। হাওড়ের জমিগুলোতে স্বল্পকালীন জাত হিসেবে বৃধান 28, 88 ও 29-এর ব্যবহার সবচেয়ে বেশি। তবে গেল কয়েক বছর ধরে রোগবালের প্রকোপ, প্রাকৃতিক নানা দুর্যোগে ফসল হানি হয় স্বল্পকালীন এসব ধানের পরিবর্তে হাইব্রিড নানা জাতের ধানের আবাদ করছেন স্থানীয় চাষিরা। এতে এক কাঠা জমি থেকে এবছর ধান মিলেছে 8 থেকে 10 মণ পর্যন্ত। এরই মধ্যে সংগ্রহ করা এসব ধান মহাজনদের কাছে বিক্রি করতে শুরু করেছেন চাষিরা। হাইব্রিড মোটা ধান বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়, আর চিকন ধান বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকায়। এই বছর তো 29 করলাম, 89 করলাম, আর হিরাটু করলাম। আল্লাহ দিলে ফসল ভালো ফসল হয়েছে। 200 মণের আশা করতে এর কমে দিলে আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। 3 বছর মার গেছে, এটা আল্লাহ ফসলটা উঠবো।
কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলার 10টি উপজেলায় 1,85,320 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যেখান থেকে উৎপাদিত ধান থেকে পাওয়া যাবে 8,02,445 টন চাল, যার বাজার মূল্য প্রায় 3,500 কোটি টাকা। আর শুধুমাত্র হাওড় অঞ্চলে যে ধান উৎপাদন হবে তার বাজার মূল্য 750 কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রার তুলনায় দ্বিগুণ ধান উৎপাদন হবে বলে বলছে কৃষি কর্মকর্তারা। 92, বিনা ধান 25, বিনা ধান 24 এই ধানগুলা কিন্তু আসছে এবং এগুলোর ফলন কিন্তু ওই কাটাতে যদি আমরা হিসাব করি এখানে দেখা যাবে যে 20 থেকে 40 কেজি বেশি, পাশাপাশি ধানও বেশি, রোগ আক্রান্ত কম হয়। তো সেই ক্ষেত্রে কৃষকগণ হচ্ছে কি এইগুলো যদি চাষ করে নতুনগুলো তাহলে হচ্ছে তারা লাভবান হবে। গেল বছর এ জেলায় 1,84,770 হেক্টর জমিতে ধানের আবাদ হয়। এখান থেকে পাওয়া 7,76,775 টন চালের বাজার মূল্য ছিল 3,300 কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। নাটোরের শস্যভাণ্ডার খ্যাত চলন বিলে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। অনুকূল আবহাওয়া হওয়ায় ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা। তবে গ্রীষ্মের তীব্র দাবদাহে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে ধান কাটা শ্রমিকদের। সবকিছু ঠিক থাকলে শুধুমাত্র চলন বিল থেকে এবার কৃষকের ঘরে উঠবে অন্তত 3,000 কোটি টাকার ধান। জাহিদুল ইসলাম সুমনের তোলা ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। ভাওয়াইয়া গানের তালে তালে নাটোরের বিস্তীর্ণ চলন বিলের মাঠে ধান কাটায় ব্যস্ত কৃষি শ্রমিকরা। বড় ধান কাটার এই উৎসব দেখে বোঝার উপায় নেই, মাথার ওপর আগুন ঝরাচ্ছে গ্রীষ্মের সূর্য। 6 মাস পানির নিচে থাকা দেশের বৃহত্তম এই বিল থেকে আসে এই অঞ্চলের মানুষের বছরের খোরাক সহ যাপিত জীবনের অনেক কিছু। তাই যেন এই সোনালী ধানের শীষে মিশে আছে কৃষক সহ লাখো মানুষের স্বপ্ন। অনুকূল আবহাওয়ায় ফলন হয়েছে ভালো, তবে দাম নিয়ে কিছুটা সংশয় রয়েছে কৃষকের মনে। এবছর আবহাওয়া ইনশাল্লাহ ভালো হিসাবে ধান ভালো দেখা যাচ্ছে এবং ধানের দাম 1420 থেকে 1320 টাকা বর্তমান। বিঘা প্রতি মনে করেন খরচ যে হয়েছে 13-14 হাজার টাকা খরচ, ধানের দাম একটু কিছু বাড়লে কৃষক লাভবান হবে। চলন বিলের এই সোনালী ধানে শুধু গৃহস্থের গোলা ভরে না, 15 থেকে 20 দিনে অন্তত 6 মাসের আহারের ব্যবস্থা হয় এই কর্মযজ্ঞের সঙ্গে জড়িত থাকা দেশের নানা প্রান্তের হাজারো শ্রমিক পরিবারের। 20 কেজি হিসেবে ধান লিয়ে মনে করেন মন কারা 5 কেজি 7 কেজি 9 কেজি এরমভাবে সব নিয়ে আমরা সব ধান কাটি। আমরা যে ধান পাই এই ধান দিয়ে আমাদের 6 মাস ঘরের খাবার খাইতে পারি। এ বছর জেলায় 62,000 হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে, যার 36,000 হেক্টরই চলন বিলে, যেখান থেকে অন্তত 2 লাখ টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার আনুমানিক বাজার মূল্য অন্তত 3,000 কোটি টাকা। 72টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। শ্রমিকদের পাশাপাশি যন্ত্রের মাধ্যমে কৃষকরা ধান নিয়ে পারছে। আমরা আশা করছি যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকে এবছর কৃষকরা নির্বিঘ্নে এই ধানটা ঘরে ওঠাতে পারবে। প্রতি বছর শ্রমিক সংকট থাকলেও এবার সেই সংকট নেই চলন বিলে। এতে করে কৃষকরা সোনার ফসল ঘরে তুলতে পারছেন অনায়াসে। ফলনও ভালো হয়, খুশি তারা। তবে 1400 টাকা মন ধান বিক্রি করতে পারলে লাভবান হবেন চলন বিলের কৃষকরা। মাহবুব হোসেন, এখন নাটোর। ঝালকাঠির নলছিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চল মোল্লারহাটের কামদেবপুর গ্রামে তৈরি হচ্ছে জিআই পণ্য শীতলপাটি। শীতলপাটি উৎপাদনের সঙ্গে সম্পৃক্তদের উন্নয়নে এগিয়ে এসেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন। শীতলপাটি পণ্যের বাজারজাতকরণ, বহুমুখীকরণ, নকশা উন্নয়ন এবং অর্থায়নে সহযোগিতা করছে এই ফাউন্ডেশন। তাদের সহায়তায় প্রত্যন্ত অঞ্চলের এই শীতলপাটি দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। সহকর্মী আলামিন তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশে শীতলপাটির যে চাহিদা তার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ হয় ঝালকাঠি থেকে। ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর পরিচিত শীতলপাটির গ্রাম হিসেবে নানা প্রতিকূলতার মধ্যেও বংশ পরম্পরায় শীতলপাটি তৈরি করে যাচ্ছে এ গ্রামের প্রায় 300 পরিবার। নারীদের পাশাপাশি পুরুষ ও শিশুরাও নিপুণ হাতে অংশ নেয় শীতলপাটি বুননে। বছরের 6 মাস পাটি বুনে তা থেকে যা আয় হয় তা দিয়েই সারা বছরের জীবিকা বহন করতে হয়। বর্তমানে এই গ্রামের উৎপাদিত শীতলপাটি বাংলাদেশ পেরিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও।
পাইত্রা নামের এক শ্রেণীর তৃণ গাছ দিয়ে তৈরি হয় দেশের সবচেয়ে উন্নত মানের শীতলপাটি। গত 2 বছর ধরে হস্তশিল্প পণ্য তৈরির প্রশিক্ষণ পেয়ে পাটিকরদের জীবনে এসেছে পরিবর্তন। তারা এখন শীতলপাটি দিয়ে কলমদানি, টিস্যু বক্স, ট্রে সহ নানা ধরনের পণ্য তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে অর্থ উপার্জন করছেন। জেলার এই ব্র্যান্ডিং পণ্যটি তৈরির সাথে জড়িতরা তাদের ভাগ্য বদলে সরকারের পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন। সরকার যদি আমাগো সুদমুক্ত কিছু পয়সা দিতে, অথচ আমাগো এই শীতলপাটির বেতি বিজানের জন্য ডেরাম বা পাতিল এই আমাগো দিত, তাহলে আমরা এই কাজটা আমরা ভালোভাবে করতে পারতাম। আগে এই বেডের জন্য খালি পাটি তৈরি করতাম, এই পাটি তৈরি করার পাশাপাশি এখন আমরা অন্য উপকরণও তৈরি করি। এই শীতলপাটি দিয়ে নানা উপকরণ তৈরি হচ্ছে, এবং এ থেকে আমাদের বাজার বিক্রি বেড়েছে এবং আমাদের মাসে প্রায় 15 থেকে 20 লাখ টাকা সেল হয়ে থাকে। এসএমই ফাউন্ডেশনে বিভিন্ন প্রশিক্ষণ হচ্ছে, বিভিন্ন দ্রব্য তৈরি হচ্ছে। এখন এই জন্য আমাদের কেনাবেচা আগের চাইতে অনেক একটু বৃদ্ধি হয়েছে। এসএমই ফাউন্ডেশন প্রত্যন্ত অঞ্চলের শীতলপাটির কারিগরদের উন্নয়নে কাজ করছে। জেলার ব্র্যান্ডিং পণ্য শীতলপাটির প্রসার এবং এর সাথে জড়িতদের উন্নয়নে সব রকম সহযোগিতার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা এসএমই ফাউন্ডেশন যেটা করেছি যে এই শীতলপাটি থেকেই আরও পণ্যের বহুমুখীকরণ, পণ্যের নকশা উন্নয়ন এবং পণ্যের বাজারজাতকরণ, একই সাথে তাদের অর্থায়নে আমরা সহযোগিতা করেছি। ব্র্যান্ডিং পণ্য হিসেবে শীতলপাটির বিষয়ে জেলা প্রশাসন সচেতন রয়েছে। প্রায় 300 পরিবার শীতলপাটির কারিগর হিসেবে কাজ করছে। তারা বছরে 2.5 থেকে 3 কোটি টাকা রাজস্ব আয় করছে। জেলায় কুটির শিল্প মেলার মাধ্যমে আমরা এর প্রচারে সচেষ্ট রয়েছি। শীতলপাটির কারিগরদের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে সহযোগিতা করা গেলে এই শিল্পের উন্নতির পাশাপাশি দেশে সম্ভাবনাময় শিল্প গড়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এবার দেশের বাইরের খবর। ভারতে 7 দফার ভোট গ্রহণ শেষ হয়েছে মাত্র 2 ধাপ। এরই মধ্যে টানা তৃতীয় মেয়াদে জয়ের আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর 20টিরও বেশি দলের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে আটকানোর চেষ্টায় রাহুল গান্ধী। কলকাতা থেকে কমল দত্তের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। তীব্র তাপদাহে পড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশ। ভারতে তাপমাত্রার পারদ সারিয়েছে 44 ডিগ্রি। গ্রীষ্মের আবহাওয়ার মতো উত্তপ্ত রাজনীতির মাঠও। কথার লড়াইয়ে তুঙ্গে ভোটের রাজনীতি। জমজমাট আয়োজনে 7 ধাপের লোকসভা নির্বাচনে ভোট দেবেন প্রায় 97 কোটি ভোটার। এরই মধ্যে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার ভোট। আগামী 7 মে তৃতীয় পর্বের ভোটে ভাগ্য পরীক্ষায় নামবেন নরেন্দ্র মোদীর সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। লড়বেন ডিম্পল যাদব, শিবরাজ সিং চৌহান সহ একাধিক হেভিওয়েট প্রার্থী। যদিও এরই মধ্যে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিভিন্ন জরিপ ও রাজনৈতিক বিশ্লেষকরা এবারের নির্বাচনে আবারও বিজেপিকে এগিয়ে রাখছেন। তবে পশ্চিমবঙ্গ জয়ে মোদীর স্বপ্ন সফল হবে না বলে মত অনেকের। জরিপ বলছে এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঘরে যেতে পারে 24টি আসন, আর বিজেপি পাবে 16টি এবং বাম কংগ্রেস জোট পেতে পারে 2টি আসন। টানা দুবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হ্যাট্রিক জয় থামাতে মরিয়া বাকি রাজনৈতিক দল। সভা, সমাবেশ, মিছিল, মিটিংয়ে চলছে পাল্টাপাল্টি কথার লড়াই। বাংলার মানুষের বিকাশ হয়নি, বাংলার মানুষের উন্নয়ন হয়নি, কিন্তু ব্যানার্জি পরিবারের উন্নয়ন হয়েছে। अब जो चुनाव होता है वो मोदी जी के नेतृत्व में सिर्फ एक बात का होता है और वो है विकासवाद। ये বাংলাকে অপরাধীদের সর্বরাজ্যে যাতে রূপান্তরিত করতে না পারে তার জন্য আমরা আমাদের লড়াই, আমাদের সংগ্রাম করেছি, করছি, করব। মানুষের চোখ মুখ বলছে বদলের হাওয়া বইছে দমদমে। গোটা রাজ্য বুঝতে পারছে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে গোটা রাজ্য। মানুষ রুখতে চায়, মানুষ বদলাতে চায়। প্রায় 1.5 মাস ধরে চলা গণতন্ত্রের এই বৃহৎ উৎসবে লড়ছেন ভারতের জাতীয় ও আঞ্চলিক দলগুলোর হাজার হাজার প্রার্থী।
543টি নির্বাচনী আসনে 7 দফার ভোট পর্ব শেষে কে বসছেন ভারতের মসনদে তা জানা যাবে আগামী 4 জুন। উজ্জ্বল হাফিজ, এখন। সৌদি আরবে প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করছেন লাখো প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের পাসপোর্টের তথ্য পরিবর্তন ও সংশোধন, পাসপোর্ট নবায়ন ও জন্ম নিবন্ধন সেবা সহ মিলছে বিভিন্ন ধরনের সেবা। প্রাদেশিক শহরগুলোতে এই সেবা পাওয়ায় খুশি রেমিটেন্স যোদ্ধারা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। 2017 থেকে 2024 সাল পর্যন্ত সৌদি আরবের প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট সেবা গ্রহণ করেছেন প্রায় 15 লাখ বাংলাদেশি। তাদের সেবার উদ্দেশ্যে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা, আফিফ, তায়েফ, তাবুক, দাম্মাম, আলকাসিম, বুরাইদা রয়েছে প্রবাসী সেবা কেন্দ্র। প্রবাসীদের পাসপোর্ট রিইস্যু, নবায়ন, জন্ম নিবন্ধন সেবা, প্রবাসী কল্যাণ মেম্বারশিপ সহ বাংলাদেশ সরকারের সকল সেবা ও দেশের উন্নয়ন অগ্রগতি প্রবাসীদের সামনে তুলে ধরছেন প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে। আমাদের এখান থেকে সেবাগুলো হইতেছে পাবলিকের পাসপোর্ট রিইস্যু, রিনিউ, এই ইয়েগুলা রিয়াদ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র আফিফ। রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনসুলেট অফিস সপ্তাহে শুক্র শনিবার বন্ধ থাকলেও সপ্তাহে 7 দিনই প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসের মাধ্যমে সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এখানে একটা প্রবাসী কেন্দ্র অফিস আছে, রিয়াদের একটা অংশ। আমি এখানে দীর্ঘ 8 বছর যাবত আছি। এখানে সার্ভিসটা অনেক ভালো। যদি প্রবাসী সেবা কেন্দ্রটা না থাকতো তাহলে আমাদেরকে সুদীর্ঘ প্রায় 500 কিলোমিটার দূরে রিয়াদে গিয়ে পাসপোর্টটি জমা দিতে হতো। এতে করে আমাদের আর্থিক এবং শারীরিক দুটোই সমস্যার সম্মুখীন হতো। অনেকেরই সুযোগ সুবিধা হয়েছে, ভালো হয়েছে। এখান থেকে আমি 50 কিলোমিটার থাকি, এখান থেকে আইসা এখানে পাসপোর্ট কভার দিই। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারিকে ধন্যবাদ জানান রেমিটেন্স যোদ্ধারা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। দেশে মেয়েদের ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে এবার সিলেটে সিরিজ চলাকালীন স্কুল শিক্ষার্থীদের সাথে সময় কাটালেন নারী দলের ক্রিকেটাররা, যা ভবিষ্যতে দেশের নারী ক্রিকেটকে আরও সমৃদ্ধি করবে বলে বিশ্বাস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। আজ বিকেল 4টায় ভারতের মুখোমুখি হবে দেশের মেয়েরা। বিস্তারিত প্রতিবেদনে। চায়ের শহর সিলেটে চলছে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের টি-20 সিরিজ। সারা দেশে তীব্র তাপপ্রবাহ চললেও সিলেটে তুলনামূলক গরম কম। তবুও মেয়েদের ঐতিহাসিক এই সিরিজ দেখতে গ্যালারিতে দর্শকের আগ্রহ কম। সিলেটবাসীকে চলতি সিরিজে স্টেডিয়ামমুখী করতে তাই ভিন্ন আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। নারী দলের অধিনায়ক জ্যোতিসহ মারুফা ও ফাহিমা সিলেটের স্কুল পরিদর্শনে যায়। তাদের সাথে ছিলেন নারী উইংয়ের অপারেশন হেড হাবিবুল বাশার সুমন। নারী ক্রিকেটারদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা স্কুল শিক্ষার্থীরাও। মেয়েদের ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্টেডিয়ামে এসে খেলা দেখারও আমন্ত্রণ জানান জ্যোতিরা। বাচ্চাদের ভিতরে এরকম উৎসাহ কিন্তু আমাদের জন্য ভালো, কারণ ক্রিকেট বোর্ড কিন্তু এটাই চায় যেন আমাদের উইমেন ক্রিকেটের জন্য প্রচার প্রসারণটা বাড়ানো যায়। সেটা কিন্তু স্কুল থেকে শুরু হবে, কারণ যদি আমি আমার দিক থেকে চিন্তা করি, আমি কিন্তু স্কুল ক্রিকেট থেকেই কিন্তু আস্তে আস্তে স্কুল লাইফে ক্রিকেট খেলেছি, তারপর এখানে এসেছি। সো স্কুলের মেয়েরা যত বেশি ক্রিকেটের দিকে আগ্রহ হবে, নট অনলি মেয়েরা, ছেলেরাও, তাতে করে বাংলাদেশের ক্রিকেট কিন্তু সমৃদ্ধ হবে। আমরা আসলে ক্রিকেটটাকে প্রমোট করতে যাচ্ছি, বাংলাদেশ ওমেন ক্রিকেটকে চাই সবার মধ্যে ছড়িয়ে দিতে যাচ্ছি। অবভিয়াসলি আমাদের সিলেটে খেলা চলছে, আমরাও চাই যে মেয়েরা আসুক খেলা, আমাদের খেলা দেখতে সবাই মাঠে আসুক। আর আমরা যেটা চেষ্টা করছি বিভিন্ন স্কুলে যে সবাই যেন মাঠে খেলা দেখতে আসে এবং সবাই যেন খেলাটা খেলে। সিরিজের ফাঁকে স্কুল শিক্ষার্থীদের সাথে সুন্দর এক মুহূর্ত কাটাতে পেরে খুশি মারুফা ফাহিমারাও। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বলতে গেলে পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েরা। ব্যাটিংয়ে একমাত্র জ্যোতি ছাড়া কাউকে খুঁজেই পাওয়া যায়নি। তাই পরের ম্যাচগুলোতে ভিন্ন কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাওয়া অধিনায়কের কাছে। ওভারনাইট অনেক কিছু চেঞ্জ হবে না, বাট যদি সবাই রেসপন্সিবিলিটি নেবে, ব্যাটাররা যাদের পটেনশিয়াল অনুযায়ী ক্রিকেট খেলতে পারে। গত ম্যাচে যেভাবে ক্রিকেট খেলছে এটা একদমই ভালো ছিল না, এর থেকে বেটার একটা শো আমরা দেখাতে পারবো কাল। অন্যদিকে প্রথম ম্যাচে জয়ের পর অনেকটাই নির্ভর ভারতের মেয়েরা। দ্বিতীয় ম্যাচের আগের দিন অনুশীলন করতে দেখা যায়নি দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরকে। বাকিরা মাঠে আসলেও ব্যক্তিগত স্কিলের উন্নতি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। গালিব ইবনে রিয়াজ, এখন। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।